আওয়ামী লীগের যারা দেশপ্রেমিক নেতা, বঙ্গবন্ধুর সৈনিক, তারা শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারে নাই, গিয়েছে ওবায়দুল কাদের মতো চাপাবাজরা। আওয়ামী লীগ 15 বছরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা তৈরি করতে পারে নাই, মালেক উকিলের মতো নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ 15 বছরে শামীম ওসমানের মতো গডফাদার তৈরি করেছিল। আওয়ামী লীগ মেয়র আইবির মতো এরকম নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ নিক্সন চৌধুরীর মতো একটা মাতাল তৈরি করেছিল। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে একটা সময় এসে বখাটের টোকাইদেরকে ফাইজাল বিএমডব্লিউর গাড়ি মালিক বানিয়েছিল। এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল। তিনি বলেছেন আপাতত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তো আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর নিষিদ্ধ এটার মধ্যে একটু পার্থক্য আছে ভাই। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট সেখানে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। এবার ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট যে রিপোর্টটা সামনে নিয়ে আসলো সেটা বেশ ভয়াবহ। সেখানে লেখা হয়েছে, ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি। মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করা কোনো পথ হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল, তার বক্তব্য শুনে রীতিমতো অবাক হলাম। তার সাহস দেখে অবাক হয়েছে পুরো দেশের মানুষ। যখন সারা দেশের মানুষ, সারা দেশের ব্যক্তি, সারা দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে, ঠিক সেই সময় তখনই এই ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল সে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেছে ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল। সে বলেছে, বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল থাকতে হলে আওয়ামী লীগ রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ নয়, আওয়ামী লীগকে শেষ করা এত সোজা নয়। আওয়ামী লীগের কিছু নামধারী, মুখোশধারী কিছু ব্যক্তিদের জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা হয়েছে। তবে আওয়ামী লীগ যদি তারা নিজেদেরকে শুধরে সংশোধন করে আবারও রাজনৈতিক মাঠে অবতরণ করে, তাহলে তাদের থেকে এগিয়ে আর কেউ থাকবে না বলেও মন্তব্য করেছে ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল। তার বক্তব্যগুলো শুনলে আপনারা অবাক হবেন, তার সাহস দেখে সকলেই অবাক হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল কি বলল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। আওয়ামী লীগের যারা দেশপ্রেমিক নেতা, বঙ্গবন্ধুর সৈনিক, তারা শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারে নাই, গিয়েছে ওবায়দুল কাদের মতো চাপাবাজরা। আওয়ামী লীগ 15 বছরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা তৈরি করতে পারে নাই, মালেক উকিলের মতো নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ 15 বছরে শামীম ওসমানের মতো গডফাদার তৈরি করেছিল। আওয়ামী লীগ মেয়র আইবির মতো এরকম নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ নিক্সন চৌধুরীর মতো একটা মাতাল তৈরি করেছিল। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে একটা সময় এসে বখাটের টোকাইদেরকে ফাইজাল বিএমডব্লিউর গাড়ি মালিক বানিয়েছিল। এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল। বেশ কয়েকদিন ধরে আমরা শাহবাগে অবরোধ দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। আইন উপদেষ্টা যে বিবৃতি দিয়েছেন আসিফ নজরুল, তিনি বলেছেন আপাতত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তো আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর নিষিদ্ধ এটার মধ্যে একটু পার্থক্য আছে ভাই। আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছে না? জামাতে ইসলাম 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। একটা দলকে নিষিদ্ধ করতে গেলে যে ধরনের একটা ম্যান্ডেট লাগে জনগণের, সে ম্যান্ডেট অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগ থাকতে এক হিসাবে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগের কিছু কার্যক্রমের কারণে। আওয়ামী লীগ একটা জনপ্রিয় দল ছিল। আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে লোক, বাস্তব আমি সত্য বলবো, যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আপনাদের বলবো, দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগের যারা দেশপ্রেমিক নেতা, বঙ্গবন্ধুর সৈনিক, তারা শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারে নাই, গিয়েছে ওবায়দুল কাদের মতো চাপাবাজরা। আওয়ামী লীগ 15 বছরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা তৈরি করতে পারে নাই, মালেক উকিলের মতো নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ 15 বছরে শামীম ওসমানের মতো গডফাদার তৈরি করেছিল। আওয়ামী লীগ মেয়র আইবির মতো এরকম নেতা তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ নিক্সন চৌধুরীর মতো একটা মাতাল তৈরি করেছিল। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে একটা সময় এসে বখাটের টোকাইদেরকে ফাইজাল বিএমডব্লিউর গাড়ি মালিক বানিয়েছিল। এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল। একটা সময় তো আওয়ামী লীগের অবদান ছিল বাংলাদেশের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব তো শেখ মুজিবের অবদান ছিল। আজকে আমরা কেন আওয়ামী লীগ বিরোধী হয়েছি? আমরা ভোট দিতে পারি নাই। আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে, আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছে, যার কারণে মানুষ আওয়ামী লীগের উপরে বিরক্ত হয়েছে। কিন্তু আপনারা কি করছেন? শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে এখন কি বাংলাদেশে বৈষম্য হচ্ছে না? এখন কেন বৈষম্য করেন? আজকে চাঁদাবাজি হচ্ছে না দেশে? অনেকে বলতেছে আগের সরকার ভালো ছিল। এই কথাটা বলতে পারবে কেন? মানুষ বলবার চেষ্টা করতেছে এই জন্য, কারণ শেখ হাসিনা যাওয়ার পরে আপনারা দেশের মতো জনগণের স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই। বিশৃঙ্খলায় দেশ বড় যাচ্ছে, ফাইজলামির দেশে পরিণত হয়েছে। জনগণ শেখ হাসিনাকে বিদায় করেছে একটু শান্তিতে বসবাস করার জন্য, যে আওয়ামী
আওয়ামী লীগের ধ্বংসলীলা থেকে জাতি বাঁচার জন্য। কিন্তু আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট হিসাবে বিদায় করে দেওয়ার পরে নতুন ফ্যাসিস্টের জন্ম হয়েছে বাংলাদেশে। মনে রাখবেন ভাই, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস কথা বলা, ইতিহাসের গতিতে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, দীর্ঘ 15 বছর খুব গুণের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল, আমরা তার বিচার চাই। কিন্তু কথায় কথায় যে আন্দোলন করতেছেন, এই আন্দোলন কোন যুক্তিগত আন্দোলন না। আমরা একটা সর্বদলীয় ঐক্য গঠন করা দরকার ছিল এই স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য। সেটা না করে আমরা শুধু এক আওয়ামী লীগ করতে করতে ফেরা তুলে ফেলতেছি। আওয়ামী লীগ এখন মরা লাশ। আওয়ামী লীগের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যদি আওয়ামী লীগ দেশপ্রেমের চেতনায় তারা যদি তাদের ভুল থেকে বের হয়ে এসে ভবিষ্যতে রাজনীতির নেতৃত্ব দেয়, সেটা মোস্ট ওয়েলকাম। কোন দলকে আপনি নিষিদ্ধ করাটা আসলে এটা আমি পক্ষে নয়। আওয়ামী লীগের যেসব নেতারা আওয়ামী লীগের মসজিদ কোড করে অন্যায় করেছে, আমি তাদের বিচার চাই। কিন্তু দালালা ভাবে আওয়ামী লীগ একেবারে দেশ থেকে মুছে ফেলতে হবে ভাই। তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব কি অস্বীকার করতে পারেন? এখন কি আমারে বলবেন আমি আওয়ামী লীগের দালাল? আমি শেখ হাসিনার দালাল না, আওয়ামী লীগের দালাল না, আমি এই দেশের জনগণের দালাল। আমি সত্যের পক্ষে কথা বলবো। সেটা আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে কথা বলবো। আমি বিগত দিনে প্রত্যেকটা ভিডিও হাসিনার বিরুদ্ধে দিয়েছি। কেন? শেখ হাসিনার উপরে আমরা যে আশা করেছি, আমরা আওয়ামী লীগের কাছে যা চেয়েছি জনগণ, আওয়ামী লীগ আমাদের সেটা পূরণ করতে পারে নাই, বিদায় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছি। কিন্তু মনে রাখবেন, সময়ের প্রয়োজনে এখন যারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, আমরা জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। নির্বাচনের পরে খেলা হবে ভাই। আওয়ামী লীগ তো 15 বছর থাইকা জুলুম করতে করতে মানুষের মন থেকে উঠে গেছে। আপনারা 9 মাসে মানুষের মন থেকে উঠে গেছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে আপনারা ভালো রাজনীতি করার শপথ গ্রহণ করেন। আর নইলে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছে, এটা সত্য। শেখ হাসিনা দিল্লি চলে গেছে পালিয়ে। আপনারা যদি জনগণের সাথে তামাশা করেন, আপনাদের কিন্তু দিল্লি নাই, আপনারা কিন্তু বাংলাদেশ ছেড়ে পালাতে পারবেন না। এই জমিনে আপনাদেরকে প্যানিশ করে দেওয়া হবে। আমি সত্য বলবো, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, কিন্তু একটা কথাও দালালি করবো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সব সময় কৃষক, শ্রমিক, মজলুম জনতার পক্ষে থাকবো। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত। আমি দেশের জনগণের পক্ষে। জনগণ শান্তিতে থাকবে, জনগণ পেট ভরে ভাত খাবে, জনগণ নিরাপদে রাস্তায় চলবে, সেটা চাচ্ছি আমি ভাই। কেন একটা দলের দালাল বলবেন? অবশ্যই জনগণের নিরাপত্তা নেই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা, খুন, ধর্ষণ হচ্ছে। 300 এমপি দিয়ে একটা রাষ্ট্র চালাতে পারে নাই আওয়ামী লীগ। তাহলে 10-15 জন উপদেষ্টা দিয়ে গোটা বাংলাদেশকে দীর্ঘদিন চালানো কি সম্ভব? তাহলে আজকে বলি আপনাদেরকে, আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, উনি দেশ ত্যাগ করেছে। কিভাবে করেছে কেউ জানে না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 1 বছর কিন্তু হতে চলেছে। 11 মাস তো হয়ে গেল। এরই মধ্যে তাদের পারফরমেন্স নিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কেমন করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার? পশ্চিমা বিশ্বে, যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনূস নিজে, যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন, অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে, ততবার কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব, পশ্চিমা মিডিয়া। সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছে। এই পরিবর্তনটাকে ডক্টর ইউনূস কিভাবে গ্রহণ করবেন? উনি কি এ সমস্ত ব্যাপারে সচেতন আছেন? কিছুদিন আগে উনি লন্ডন সফরে গিয়েছিলেন, অনেকের সঙ্গে দেখা করেছেন, অনেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু পারেননি। কোথাও সম্মানিত হয়েছেন, কোথাও কিঞ্চিত অপমানিত হয়েছেন। ইন্টারভিউ করেছেন একাধিক, নানা জনের নানা কথা। এই সময় উনি ইকোনমিস্টকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইকোনমিস্টে, দ্য ইকোনমিস্টে 2 দিন আগে তারা এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টের শিরোনাম তাদের অনলাইন সেকশনে একভাবে আছে এবং প্রিন্ট সংস্করণে আরেকভাবে আছে। প্রিন্ট সংস্করণে লিডার্স শাখায় এটার শিরোনাম হয়েছে আনব্যান দ্য আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগকে ব্যান না করা, এই ছিল শিরোনাম। আর এটাই যখন অনলাইনে প্রচারিত হয়েছে, সেখানে লেখা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি, মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করা কোনো পথ হতে পারে না। বুঝতে পারছেন, ডক্টর ইউনূস এ সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে স্টেপটা নিয়েছেন, সেটা নিয়েই উনি সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে গেছেন। উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি। হয়তো বলবেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি। হ্যাঁ, ব্যান করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডকে, রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন পর্যন্ত না বিচার হয়। তো বিচার তো আর কালকে হচ্ছে না,
বিচার এই বিচার হতে যদি 5 বছর লাগে, তো 5 বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আর আপনি যতই বলেন না কেন, যত যাই বলেন না কেন, আপনি প্রমাণ করতে পারবেন না যে এই সিদ্ধান্তটা, এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তটা, এটাকে খুবই গণতান্ত্রিক সিদ্ধান্ত বলা যাবে। এটা প্রমাণ করা কঠিন, সম্ভব না, ইম্পসিবল। এটা জাস্ট গাইড জুড়ে আমি বলবো। আপনি হয়তো বলবেন এটা আইনের মাধ্যমে, আইন মানে একটা কালো আইনের মাধ্যমে, একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের মাধ্যমে এই কাজটা আপনারা করেছেন। এই যে গাইড জুড়ে একটা সিদ্ধান্ত নেওয়া, আমি শুরু থেকেই কিন্তু বলে এসেছিলাম যে এই কাজটা এই সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে। তখন বিএনপি একটা খুব অদ্ভুত ভূমিকা পালন করেছে। বিএনপি মুখে মুখে বলেছে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না। যখন এই ঘটনাটা ঘটেছে, যখন সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন তারা কিন্তু কোনো প্রতিবাদও করেনি। সরকার ভেবেছে কেউ তো প্রতিবাদ করছে না, এটা বিরাট কাজ আমি করে ফেললাম। হাসনাত আবদুল্লাহর হুমকিতে টলমলো হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম। ঈদের আনন্দ সবাই অনুভব করলেন। নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হলো বিদেশের মাটিতে অথবা বিদেশি মিডিয়াগুলোর কাছে এই সরকারের এই কর্মকাণ্ডকে তারা প্রশ্নের মুখে তুলে দিল, এবং বিদেশি মিডিয়াগুলো এটা সমালোচনা করলো, এবং তারা বলেছে এই কাজটা তারা ঠিক করেনি। যে রাজনৈতিক ঐকমত্য গঠন করার কথা ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, সেই সব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার যে কাজটা, সে কাজটা হলো এই একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং এটাকে তারা মোটেই পছন্দ করেনি। ইকোনমিস্টের লেখায় কি লেখা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্গঠনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। মানে এই সরকার যে গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, তার সঙ্গে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক। বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে। আগের যে প্রতিশোধের যে একটা মানে আপনার প্রতিপক্ষকে হেনস্থা করার, নিশ্চিহ্ন করার যে একটা ছিল, মানে আপনার পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটাকে আবার এটা জাগিয়ে তুলতে পারে। এবং সেই পদ্ধতিটা আমরা প্রয়োগ করতে দেখেছি আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগকে। সেটা এবার এরা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারপর তারা আরও লিখেছে, এখনও ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। ইকোনমিস্টের এই নিবন্ধন, এই যে নিবন্ধন তারা লিখেছে, এই নিবন্ধনকে আপনি উড়িয়ে দেবেন কিভাবে? এখন কি আপনি বলবেন যেটা আগে বিএনপির ব্যাপারে বলা হতো, আওয়ামী লীগ বলতো, বিএনপির পক্ষে কিছু গেলে আওয়ামী লীগ বলতো এটা বিএনপির লোকজন, জামাতের লোকজন টাকা দিয়ে করিয়েছে। এখন কি আবার এই সরকার বলবে এটা আওয়ামী লীগ টাকা দিয়ে করিয়েছে? আমরা একটা অদ্ভুত মানে মানসিকতা, অদ্ভুত আচরণ আমাদের সরকারগুলির মধ্যে দেখি। আমাদের সরকারগুলো সবসময় আমি দেখেছি যে যখনই নিজেদের বিপক্ষে যায়, তখনই সেখানে যারা বিরোধী দলের ষড়যন্ত্র খুঁজে পায়। এখন ইকোনমিস্টকে সেই ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল কিনা এটা ডক্টর ইউনূস নিজে ভালো বলতে পারবেন। তবে ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে যে একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে পড়েছে, এতে আমার কোনো সন্দেহ নেই। দেখুন, এটাতে পুরো এই ইউনূস সরকারের 11 মাসের যে কর্মকাণ্ড তার বিশ্লেষণ করা হয়েছে। কি কতটুকু পেরেছে, কতটুকু পারেনি, অর্থনৈতিক খাতে কেন ভালো করেছে, চীনের দিকে ঝুঁকে পড়ার ব্যাপারটা বলেছে, চীনের দিকে ঝুঁকে পড়ুক এটা বাংলাদেশের অনেকেই চায়, এটাও বলেছে। আবার পাশাপাশি এটাও বলেছে চীনের সঙ্গে ঝুঁকে পড়লে সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে, এটাও বলেছে। আবার তারা আরেকটা কথা, তারা একটা জরিপ করেছে। তারা বলেছে যারা যারা নাকি নির্বাচনে এরই মধ্যে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা তাদের মধ্যে একটা জরিপ করেছে। এবং সেই জরিপে কি হয়েছে, মাত্র 5% লোক এনসিপিকে সমর্থন করেছে, এইটা তাদের দাবি। মানে যে এনসিপি নতুন হয়েছে, ডক্টর ইউনূসের বদান্যতায় গড়ে উঠেছে, যাদের দাবির প্রেক্ষিতেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই দলটির পেছনে মানুষের সমর্থন মাত্র 5%। এটা ইকোনমিস্টের হিসাব। সেখানে বিএনপির সমর্থন হলো 42%,
জামাতে ইসলামের সমর্থন হলো 32%। এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এটা তারা জানে, জেনে তারা আওয়ামী লীগের পক্ষে কিছু বলার সাহস পায়নি অথবা ভয় পেয়েছে। তারপরেও একটা বড় অংশ তারা সাহস করে বলেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দেবে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা 14%। আওয়ামী লীগ ইলেকশনে করবে না, তারপরে তারা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। যদি আওয়ামী লীগ ইলেকশন করতো, যদি আওয়ামী লীগকে সমর্থন করাটা আইনগতভাবে অপরাধ না হতো, তাহলে এই সমর্থনটা কোথায় গিয়ে দাঁড়াতো? এমন একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, সেটাকে গণতান্ত্রিক দেশগুলো ভালোভাবে নেবে আপনি কিভাবে আশা করেন? ইকোনমিস্টের মতো পত্রিকা যখন সরকারের এভাবে সমালোচনা করে, ইকোনমিস্টের মতো পত্রিকা যখন বলে যে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের দিকে যাওয়ার পথে কোনো ভালো কাজ নয়, তখন বুঝতে হবে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতেই কমে যাচ্ছে। তখন বুঝতে হবে যে প্রতিশ্রুতি, গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, তিনি সেই প্রতিশ্রুতি পালনে মর্মান্তিকভাবে ব্যর্থ হতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এখনও যারা আপনারা ডক্টর ইউনূসের উপরে আশায় বুক বেঁধে আছেন, তাদেরকে আমি বলবো ইকোনমিস্টের এই প্রতিবেদনগুলো এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মিডিয়া আছে তাদের প্রতিবেদনগুলো পড়ে দেখেন। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট, সেখানে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। ব্রিটেন বর্তমান সরকারের পিছু ছাড়ছে না। কদিন আগে ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবার ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট যে রিপোর্টটা সামনে নিয়ে আসলো সেটা বেশ ভয়াবহ। সেটা বিশ্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বেশ সোচ্চার একটা জনমত তৈরির ব্যাপার হয়ে উঠতেও পারে। কি বলছে তারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়। এই কথা যখন বলছে তখন সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা, এই কথাও বলছে। আবার বলছে বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়। এমন অনেক কথাই বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট, এবং সেখানে বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে। ব্রিটিশ ইকোনমিস্টের মূল যে হেডিং, সেই হেডিংয়ে বলা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিসিভ বাংলাদেশ ডেমোক্রেসি। এই কথাগুলো যখন বলা হয়েছে তখন ভেতরে আরো ভয়াবহ ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে এবং বর্তমান সরকার কি কি কাজ করছে তার একটা ফিরিস্তিও দেয়া হয়েছে। কি বলছে ইকোনমিস্ট সেই আলোচনা করবে এই ভিডিওতে। বলছিলাম দ্য ইকোনমিস্টের কথা। দ্য ইকোনমিস্ট যে শিরোনামটা করেছে আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামটাকে বরাত দিয়ে আবার মানব জমিন সহ আরো বেশ কয়েকটা সংবাদ মাধ্যম বেশ কিছু শিরোনাম করেছে। সেই 2-3টা শিরোনামও আপনারা একটু দেখে নেন। এর ফাঁকে ভেতরে যে কথা ইকোনমিস্ট বলছে সেই কথাই সরাসরি চলে যায়। তারা বলছে তারা প্রতিবেদনের এক পর্যায়ে বলছে, এত বড় প্রতিবেদন তো পড়া সম্ভব নয়, এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে। তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত, যা তারা সঠিকভাবে করছেন। তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে, সেই সুযোগ হারিয়েছে তারা। অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ এটা আইনের ব্যত্যয় ঘটেছে এমনটা বলা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায়। কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয়। এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে, যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করার অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে। সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা। অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না, তবে দেশের সব থেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয়, যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে। আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক, ভক্ত, ভোটার, তারা তো কোনো দোষ করেনি।
আওয়ামী লীগ এখনো ব্যাপক সমর্থন পায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে। অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখে, যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে, কেড়ে নিয়েছে, এমন অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না। আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি স্বাধীনও করে দেওয়া হয়, তারা প্রচারণাও যদি চালায়, তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না। তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে, যা বিজয়ীদের সতর্ক রাখবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধ নয়, প্রয়োজন পুনর্মিলন। অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী পর্যায়ে থাকে তাহলে সরকার একচ্ছত্র স্বৈর শাসক হয়ে উঠতে পারবে না, যেটা সংসদের সৌন্দর্য হতে পারে, যে কথাটা ইকোনমিস্ট বলছে। ইকোনমিস্ট আর একটা জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রসঙ্গে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে। এর পেছনে রয়েছে বিনিয়োগ, বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি। এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ঝুঁকির মধ্যে ফেলেছে। উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে, এমনটাও বলছে তারা। এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোয় দিল্লি ও ঢাকার উপরে নাখোশ। গত গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে, যা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল। পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতেও শুরু করেছে দিল্লি। এছাড়া পানি বন্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশটা। অর্থাৎ পানি বন্টন চুক্তিও ভারত বাতিল করে দিতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে দৃশ্যত মনে হচ্ছে, এবং এটাই বোধহয় বাস্তবতা। তারপরে শেষে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করায় ডক্টর ইউনূসের সব থেকে বড় চ্যালেঞ্জ। এই যে কর্মকাণ্ডের মধ্যে প্রফেসর ইউনূস সরকার পড়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমঝোতার ভিত্তিকে পুনর্গঠন করা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। ইকোনমিস্টের মূল ভাষায় যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে। এই কারণেই সাম্প্রতিক সময়ে যে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে আসছে, ইউ রাষ্ট্রগুলো থেকে আসছে, জাতিসংঘ থেকে আসছে, এর ভিত্তিতে অনেকে ধারণা করছেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে, ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে একজন প্রধান নির্বাচন কমিশন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপরে যে মব ভায়োলেন্স হয়েছে, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে কোনো প্রধান নির্বাচন কমিশনারই ভবিষ্যতে সেফ না। সুতরাং কোনো বিতর্কিত নির্বাচন করলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও যে এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে পড়বেন না তার গ্যারেন্টি কি? সেই কথা চিন্তা করেও নির্বাচন কমিশন সেই ধরনের ঝুঁকি, একপাক্ষিক নির্বাচনের ঝুঁকি নেবে কিনা, আওয়ামী লীগ যেমন ঝুঁকি নিয়েছিল, সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার। সব মিলিয়ে আমার মনে হয় যে বিশ্বব্যাপী সরকারের এই একপাক্ষিক নির্বাচনের কৌশল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যাপারটা সমালোচিতই হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপারগুলোকে তুলে ধরা হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার পরিবর্তিত পথে হাঁটবে নাকি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই অটল থাকবে? প্রিয় দর্শক, আমাদের যে গণমাধ্যমগুলো, আমি দেশীয় গণমাধ্যমগুলোর কথা বলছি, সেগুলোর মধ্যে হাতে গোনা 2-3টি ছাড়া আর বাদ বাকি সবই তো যখন যে দল ক্ষমতায় থাকে, যে সরকার ক্ষমতায় থাকে, তার তল্পিবাহক হিসেবে কাজ করে। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করা এই গণমাধ্যমগুলোর পক্ষে সম্ভব নয় তার স্বার্থ সিদ্ধির জায়গা থেকে। এ কথা সত্য। এবং আমাদের সরকারগুলোর বিষয় বা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে তখন আমাদেরকে বাধ্য হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকতে হয়। আন্তর্জাতিক গণমাধ্যমও যে সবসময় আনবায়াসড থাকে এটিও নিশ্চয় বলবো না, তবে সেগুলো পরাশক্তিগুলোর খেলার নানান সমীকরণ ছাড়া তারা অবশ্যই অন্য রাষ্ট্র তো বটে, নিজ রাষ্ট্রের বিষয়েও নিঃসন্দেহে তারা আনবায়াসড থাকার চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের রিপোর্ট, প্রতিবেদন প্রকাশ করছে, তা থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাম্রাজ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্রাজ্য যে কতটা ক্ষুদ্র হয়ে আসছে, ছোট হয়ে আসছে, তিনি একা হয়ে পড়ছেন, তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে, সেসব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে
নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করলো, চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতাবাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে। গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে গেলেন, তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছিলেন, অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছিলেন, নাস্তানুবাদ করেছেন, সেই বিষয় আমরা দেখেছি স্পষ্টভাবে। দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট গত 11 মাসে করেছে। সাম্প্রতিক সময় সবশেষ তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাত্তের মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে যেতে চলেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের উপর ভর করে এখনো টিকে আছেন, সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানিতে, সেই হিসেবেও তারা তুলে এনেছে। এবং তারা যে তথ্যপত্রগুলো এখানে তুলে ধরেছে, আমার মনে হয় যে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই, আমরা নিজেরাই জাজ করতে পারি তারা কতটুকু আনবায়াসড হয়ে কিংবা বায়াসড হয়ে এই প্রতিবেদনটি করেছে। এখানে বলা হচ্ছে যে তাদের শিরোনামটাই এরকম যে সংস্কারের নামে প্রতিশোধের পথে ডক্টর ইউনূস এবং বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায়। শুরুতেই বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের 1 বছর পর এসে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং নতুন নির্বাচনের রূপরেখা নিয়ে চরম এক অনিশ্চয়তার সঙ্গে অনেক বড় বড় প্রশ্নের মুখে ডক্টর ইউনূস সরকার। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। এবং এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় অনেক হয়েছে, যখন যে ক্ষমতায় থাকে সে অন্ধ হয়ে যায়। এবং সেই বিষয়গুলো যে পরবর্তীতে ফলে, বিশেষ করে আমি সবসময় একটি সংস্থা, একটি অর্গানাইজেশনের প্রতি খুবই দুর্বল, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি আওয়ামী লীগের সময় যা বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়েছিল তার পরবর্তীতে প্রত্যেকটি খেটেছে। আইসিজি এই সময়ে এসো রোহিঙ্গা, ভারত, মিয়ানমার, চীন এবং বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে, আপনারা একটু মিলিয়ে দেখবেন, তার সবই মিলবে ভবিষ্যতে। ইকোনমিস্টও ঠিক সেই জায়গা থেকে বলছে যে 11 মাস পর বাস্তবতা বলছে বাংলাদেশের পথ খুব কঠিন। শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যা দেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আরো গভীর করেছে। রাজনৈতিক প্রতিশোধ বলতে আওয়ামী লীগ নিশ্চয়ই একই কাজ করেছে, তারা সতর্ক করে দিয়েছিল, সন্নিহিত পরিণামটা তো ভোগ করতে হয়েছে। আর আমি যেটুকু এর সঙ্গে যুক্ত করব যে আওয়ামী লীগ শুনিনি, আওয়ামী লীগের বিশাল একটা জনভিত্তি ছিল, দেশে 35% 40% জনসমর্থন তাদের প্রতি ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জনসমর্থন কতটা, তার কি পরিণত হবে এই পথে হাঁটতে থাকলে? এখানে বলা হচ্ছে যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি বা একটা উষ্ণ সম্পর্ক তৈরির চেষ্টা, সেটি ভারত নিঃসন্দেহে ভালোভাবে নিচ্ছে না, যুক্তরাষ্ট্র ভালোভাবে নিচ্ছে না। এবং ভারত তো এই সরকারের এক বিপরীত অবস্থানে রয়েছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিলেন, তার মধ্য দিয়ে ভারতের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক যে কতটা শিথিল, সেটি আর হিসেব করে বলা লাগবে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা কি থাকবে এই ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুলের বক্তব্য নিয়ে। আপনারা কি বলতে চান? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাইরাল হকার ফাটাকেস্ট সাইফুল, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে কথাগুলো বলেছে বাস্তব কথা বলেছে, সত্য কথা বলেছে। সত্য কথা বলতে সাহস লাগে ভাই, তার কলিজা আছে বলাই যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ভাইরাল ফাটাকেস্ট হকার সাইফুল যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু চিরন্তর সত্য, বাস্তব কথা, এগুলো মানতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন জানাবেন অবশ্যই কমেন্টে। দেশের অনেক মানুষগুলো বর্তমান বলতেছে, বলা বলি করতেছে যে বর্তমান আমরা যে রকম আছি এর থেকে তো শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখতে গেলে বলা যায় যেই মোটিভ বা যেই আশা প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূস এর সরকারকে দেশের মানুষ ক্ষমতা বুঝিয়ে দিয়েছিল, সেই আশা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রীতিমতো এই সরকার বলাই যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন কি বলতে চান। অন্তর্বর্তীকালীন সরকার কি সুষ্ঠুভাবে সঠিকভাবে দেশ পরিচালনা করতেছে? আপনাদের কি মনে হচ্ছে এখন দেশের মানুষ কি ভালো আছে নাকি আগেই ভালো ছিল? এবং সেই সাথে জানাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনারা কি বলতে চান, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কি বলতে চান। আপনারা কি বলবেন জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।